মিথি, তুই আবাসন করাবি যত দ্রুত পারিস। আমি এই বাচ্চা চাই না। বিয়ের 2 মাস পার হলো না, তুই কনসিভ করলি কোন সাহসে? আনসার মি, কোন সাহসে তুই কনসিভ করলি? নিষেধ করেছিলাম না আমি? এখন যত দ্রুত পারিস এই বাচ্চার কাহিনী তুই ফিনিশ করবি, নয়তো আমার চেয়ে খারাপ আর কেউ হবে না মিথি, কেউ না। মেরে ফেলবো জাস্ট তোকে আর তোর বাচ্চাকে। মিথির চুলগুলো তখনও আদ্রর হাতের মুঠোয়। ব্যথায় কুঁকড়ে উঠল মেয়েটা। চোখ ইতিমধ্যেই ভিজে এসেছে কাতরতায়। মিথি যন্ত্রণায় ছটফট করে উঠল। ব্যথায় কুঁকড়ে উঠে আদ্রর হাত থেকে চুল ছাড়ানোর চেষ্টা করে কোনো রকম ভাবে বলল, ব্যথা পাচ্ছি, ছাড়ুন, চুল ছাড়ুন আদ্র ভাই। আদ্র ছাড়ল না, বরং চুলের মুঠি আরো শক্তপোক্ত ভাবে টেনে ধরে মুখটা কাছাকাছি আনলো। হিস হিসিয়ে রাগ দেখিয়ে বলল, কনসিভ করার আগে মনে ছিল না আমার নিষেধাজ্ঞা? তোকে বিয়ে করেছি বলে নিজেকে অনেক কিছু ভেবে ফেলেছিস তুই। আমার বাচ্চার মা হবি, এত সাহস তোর কি করে হয়? তোকে যেভাবে এনেছি সেভাবেই ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে আমার 2 সেকেন্ডও সময় লাগবে না। মিথি, মাইন্ড ইট। মিথি কেঁদে উঠল। মাস 2 আগেই তার ফুফাতো ভাই অর্থাৎ আদ্রর সাথে বিয়ে হয়েছিল, তাও তার বড় ভাই ভাবিদের ইচ্ছেতেই। কে জানতো এর পরের জীবনটা এমন হবে? কে জানতো আদ্র এমন পিচাস? মিথির চোখ দিয়ে নোনা পানিরা নেমে এলো গাল বেয়ে। আদ্রর দিকে চেয়ে বলল, আমার ব্যথা লাগছে, ছাড়ুন না আদ্র ভাই। আদ্র দ্বিগুণ ক্ষিপ্রতা নিয়ে চিৎকার করে বলল, লাগুক। এতটা কেয়ারলেস কিভাবে হোস তুই? কিভাবে? তোকে বলে রেখেছিলাম না আমি বাচ্চা চাই না? বলেছিলাম কিনা? তুই তুই তারপরও আমার উপরে চালাকি করেছিস মিথি। তুই ইচ্ছে করে এই বাড়িতে নিজের পাকাপোক্ত জায়গা গড়তে কনসিভ করেছিস। আমি জানি মিথি, সবটা জানি। এবারে চুলের টানটা আরো কয়েক গুণ বাড়ালো, যেন ছিঁড়ে চামড়া সহ ছুটে আসবে মাথার খুলি থেকে। মিথি কানের দিকটাই চুল চেপে রেখেই আহাজারি করে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতেই শুধালো, আমি কিচ্ছু করিনি। আমার কনসিভ করার পেছনে আপনার ভূমিকাও আছে আদ্র ভাই। আপনি আপনি তো যখন তখন নেশা করে আমার উপরে নিজের পৈশাচিক আক্রমণ চালাতেন আদ্র ভাই। কথাগুলো বলা শেষ করতে দেরি হলো বোধ হয়, তবে গালের চামড়া জ্বালানো একটা থাপ্পড় পড়তে দেরি হলো না। জুঁয়ের গলাটা জ্বলে উঠল। হাতটা এবার গিয়ে থামলো গালে। শক্তপোক্ত হাতের চড় খেয়ে কি আচরণ করা উচিত তা যেন ভুলে বসলো মিথি। কেবলই হতবিহ্বল দৃষ্টিতে চেয়ে থাকলো। সে দৃষ্টিটাকে একটুও পরোয়া না করে আদ্র আঙ্গুল উঁচিয়ে তাকে শোধালো, জাস্ট শ্যাট আপ। তুই বেশি বাড়াবাড়ি করলে আমি আব্বু আম্মু সবাইকে জানাবো যে বাচ্চাটা আমার না, অন্য কারো। তখন ভালো হবে, তুই খুশি হবি। তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে মিথি। এখন তো তাও আশ্রয়টুকু জুটেছে, তখন তাও জুটবে না। হয় আবাসন করাবি, নয়তো বের হয়ে যাবি বাড়ি থেকে। আমি তোর জন্য মোহকে লাইফ থেকে হারাতে পারবো না, কখনোই না। মিথি মোহু নামটা আগেও শুনেছে, বহুবার আদ্রর মুখে মোহু নামটা বলেছে, অথচ এই মোহুটা কে মিথি এখনো জানে না। তাই তো এবারও দ্রুতই জানার জন্য শুধালো, মোহুকে? উত্তর এলো না, বরং আদ্র নিজেই আলমারি থেকে মিথির জামা কাপড় বের করে দিয়ে মিথির হাতটা চেপে ধরে শুধালো, তৈরি হয়ে নে, আমরা হসপিটালে যাব, এক্ষুনি যাব, তাড়াতাড়ি তৈরি হয়ে নে। মিথি এতটা সময় কেঁদেছিল, ব্যথায় কুঁকড়ে ছিল, কিন্তু এতটা সময় পর তার হুঁশ এলো যে আদ্র বলেছে মানে এই বাচ্চাটা আদ্র অবশ্যই অবশ্যই আবাসন করাবে। আদ্র যা বলে তাই করে। ভীষণ রাগী আর জেদি আদ্র। কি করবে মিথি এবার? প্রথম মা হওয়ার অনুভূতি তার, প্রথম সন্তান তার। এই 18 বছর বয়সে তার প্রথম মাতৃত্বের স্বাদ। মিথি থমকালো। আদ্র আসলেই কি পিচাস নয়? একটা ভ্রূণের প্রতি তার এত বিতৃষ্ণা, এত রাগ, এত জেদ।
যে ওই ভ্রূণটাকে শেষ করতে সে এক মুহূর্তের জন্য অপেক্ষা করতে চাইছে না, অথচ তারই অংশ, আদ্ররই অংশ, আদ্ররই সন্তান, আদ্ররই রক্ত। কোনো বাবা তার সন্তানকে এভাবে অবহেলায় রেখে মেরে ফেলতে চায়? কই, মিঠির তো এমন অনুভূতি হলো না। মাত্র 18 বছর বয়স তার, কলেজের গণ্ডি পার হতে না হতেই বিয়ে হয়েছে। তবুও তো যখন জানলো সে কনসিভ করেছে, তখনই খুশিতে উৎফুল্ল হলো। আদ্রর থেকে বয়সে অনেক কম হলেও প্রথম সন্তানের অনুভূতি কেমন তা জানলো, বুঝলো, আবেগে কাঁদলো। অথচ আদ্র বুঝলো না প্রথম বাবা হওয়ার অনুভূতি, তাকে একটুও ছুঁতে পারলো না। মিথি দীর্ঘশ্বাস ফেলল, নিজের ভেতরের ভয় ধামাচাপা দিয়ে এবার সাহস সঞ্চয় করলো। ধীর কণ্ঠে জানালো, আমি অ্যাবর্শন করব না আদ্র ভাই। ও আমার সন্তান, প্রথম অনুভূতি। কিছুতেই অ্যাবর্শন করাবো না আমি, হাত ছাড়ুন। আদ্রর রাগ বোধহয় মাথায় উঠল, টকবক করে উঠল যেন। রাগে দিশেহারা হয়ে ষাঁড়ের মতো সে মিথির মুখটা চেপে ধরল দুই হাতে। এতটা শক্তভাবে চেপে ধরল যে মিথি কোঁকড়ে উঠল, যেন মুখটা ভেঙে ফেলবে। আদ্র ওভাবেই মুখ চেপে ধরে বলল, ট্রিপিক্যাল বাঙালি মেয়েদের মতো কথা বলবি না মিথি। আমি তোকে বিয়ে করেই ভুল করেছি। কতবার বলেছি আম্মু, এই খ্যাত গেও মেয়েকে আমি বিয়ে করব না। তবুও তবুও আম্মু তোর সাথেই আমার বিয়েটা দিল, আমার লাইফটা হেল করে দিল, জাস্ট হেল করে দিল। তৈরি হয়ে নে মিথি, ভালোই ভালোই বলছি, তৈরি হয়ে নে, মাথা খারাপ করাবি না। মিথি এবারে আকুতি করলো, আদ্রর হাতটা জড়িয়ে ধরে অসহায়ের মতো করে কেঁদে উঠল, বলল, আমি অ্যাবর্শন করাবো না আদ্র, আমি সত্যি অ্যাবর্শন করাতে চাই না। ও থাকুক না, থাকুক না ও আদ্র ভাই, ও তো বৈধ। তবুও ওকে মানতে আপনার এত অসুবিধা কেন ভাই? বলুন না। বাচ্চাটা বাচ্চাটা তো আমি রাখবো আদ্র ভাই, প্লিজ। এই পর্যায়ে মিথির গালে আরো একটা শক্তপোক্ত হাতের চড় পড়ল, এতটাই শক্তপোক্ত যে মিথির ঠোঁটের কোণটা কেটে রক্ত বের হয়ে এলো সঙ্গে সঙ্গেই। চড়ের দরুন ছিটকে গিয়ে পড়ল বিছানার কোনায়। আদ্র আবারও ফের এগিয়ে এসে ওর চুল টেনে ধরল, রাগে কাঁপতে কাঁপতে হিস হিসিয়ে বলে উঠল, কবার বলবো, কবার বলেছি আমি যে বাচ্চাটা আমি চাই না। আমার অনুমতি ছাড়া তুই কনসিভ করলি কেন? কেন আমার অনুমতি ছাড়া তুই বাচ্চা নেওয়ার প্ল্যান করেছিস না? তোর প্ল্যান আমি দেখে নিব মিথি, ছাড় পাবি না, একটুও ছাড় পাবি না তুই। এটুকু বলেই মিথিকে ছেড়ে দিয়ে যেতে যেতে বলো, আজ ছাড় দিচ্ছি, কাল যাবি? অবশ্যই যাবি, আবাসন করাবি ভালো মেয়ের মতো, আবারও বাসায় চলে আসবি। ব্যাস, এই কাহিনী এখানে ক্লোজড করবি মিথি। এর অন্যথা হলে তোকে আমি এই বাসায় রাখবো না, লাথি মেরে বের করে দিব। মিথি আবার বলল, সম্ভব না, আমি আবাসন করাতে পারবো না আদ্র ভাই। আদ্র রাগে বেহাল, হিংস্র চাহনিতে চাইল কেমন ঘাড় ঘুরিয়ে, দাঁতে দাঁত চেপে বলল, পারবি, তোর বাপও পারবে। এটুকু হুঙ্কার দিয়ে বলেই আদ্র বের হয়ে গেল। মিথি শুধুই কাঁদল, আহাজারি করে কাঁদল, আর বিড়বিড় করে বলল, কখনো না, কখনো না, কখনো অ্যাবর্শন করব না আমি। ভার্সিটির হলটা আজকাল বিদঘুটে লাগে মহিবের। কোথাও যেন ভেতর থেকে তার দম বন্ধ লেগে আসে। মাঝে মাঝেই খুব করে ইচ্ছে করে গ্রামে ছুটে যেতে, তার ফুলের কাছে ছুটে যেতে, একটা বার ফুলকে দেখে আসতে, ফুলের পাগলামোগুলো অনুভব করতে। অথচ কতদিন হলো ফুল আর যোগাযোগ করেনি, মহিবও আর বাড়ি ফেরেনি। কতগুলো দিন। মহিব ঠোঁটে সিগারেট গুজল, বেশ আয়েশের সঙ্গে সিগারেটের ধোঁয়া উড়িয়ে সে পকেট থেকে তার ফুলের পাঠানো শেষ চিঠিটা মেলে ধরল। মেয়েটার হাতের লেখা চমৎকার, সত্যিই চমৎকার। যখন চিঠি লেখে কি সুন্দর দেখায়। মহিব চোখ বোলালো, গুটি গুটি অক্ষরে লেখা, ইতি মহিব ভাই। না পেয়েও কি হারানোর যন্ত্রণা অনুভব করা যায় মহিব ভাই? জানেন, আমি যাকেই এই জীবনে ভালোবেসেছি তাকেই হারিয়েছি কোনো না কোনো ভাবে। প্রথমে আব্বু, তারপর আম্মু, তারপর সম্ভবত আপনাকে।
আপনাকে তো আমি পাইনি কখনো মহিব ভাই। এত করে চাইলাম আপনাকে সৃষ্টিকর্তার কাছে, অথচ পেলাম না। আপনি জেনে খুশি হবেন যে আপনি আর কখনোই আমার হবেন না, কখনোই না। মহিব ভাই, আমার কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে কান্না পাচ্ছে, তবু আমাকে অন্য একজনের হতে হবে। অথচ আমার কত শত পাগলামো ছিল শুধু আপনার সাথে সংসার করার জন্য। আপনি খুশি, খুব খুশি হবেন এই খবর পেয়ে যে, আমি জানি। কিন্তু আমি আমি কেন পারছি না খুশি হতে মহিব ভাই? আপনি কেন কখনো আমায় ভালোবাসলেন না মহিব ভাই? কেন? আপনি জানেন, আপনি খুব নিষ্ঠুর, অনেকখানি। আপনার কখনো মনে হয়নি ছোট্ট মিথির মন বলতে কিছু আছে? আপনি কখনো মিথিকে এইটুকুও গুরুত্ব দেননি, কিন্তু ঠিকই কষ্ট দিয়েছেন। বোকা মিথিও অনুভূতি সামলে উঠতে না পেরে বারবার আপনার কাছে বেহায়া হয়েছে, কষ্ট পেয়েছে, অপেক্ষায় থেকেছে। আপনি ভালো থাকুন, খুব ভালো থাকুন মহিব ভাই। আমি আপনাকে আর ভালোবাসবো না, আর তাকাবো না আপনার দিকে, আর কখনো আপনাকে আমি আমার করে চাইবো না মহিব ভাই। মিথির থেকে আপনি মুক্ত, সম্পূর্ণ মুক্ত। মিথি আর বেহায়ার মতো ঘুরে ফিরে আপনার পেছনে ঘুরপাক করবে না, আপনার আশেপাশে আপনার অপেক্ষায় থাকবে না। দোয়া করি ভালো থাকুন। ইতি, মিথি। মহিবের বোধহয় আবারও দম বন্ধ লাগলো, আবারও ওর শ্বাস নিতে কষ্ট হলো। একটা মিথি, সেই ছোট্ট আদুরে মিথি, তার জীবনে একটা আস্ত ফুল ছিল, যে কিনা ছোট্ট থেকেই তার ভক্ত ছিল, ছোট থেকেই মহিবের কথায় উঠতো বসতো। অথচ বড় হওয়ার পর সেই ছোট্ট মিথি, কি সাংঘাতিক পাগলামো, কি অসম্ভব দুর্বলতা! মহিব পাত্তা দিল না, এতটুকুও পাত্তা দিল না সে মিথির অনুভূতিকে, বরং বারবার অবহেলা আর জ্ঞান দিয়ে বুঝিয়েছে ও ভুল পথে এগোচ্ছে। ওর অনুভূতি অনুভূতি নয়, বরং আবেগ। অথচ আজকাল মহিবের মনে হয় সেই সময়টাই মিথিকে যদি গুরুত্ব দিত, আজ বোধহয় তার মনের মাঝে দম বন্ধ হয়ে আসতো না। মিথি কি সত্যি অন্যের হয়েছে? সত্যি তাকে ভুলতে পেরেছে, ভুলে গেছে? মহিব ভেবে পায় না। তবে এতটুকু জানে, তার ফুল আর হয়তোবা তার ফুল নেই। সে হয়তো অন্যের হয়ে গিয়েছে, নয়তো এতগুলো দিনে একটা চিঠি আসতো, একটা সিঙ্গেল মেসেজ আসতো না তাকে জ্বালানোর জন্য। মিথি তো তার জন্য বেহায়া ছিল, পুরোপুরি বেহায়া। সে বেহায়া মিথি একটা বারও তার খোঁজ নিত না। মহিবের সাহস হয় না কারোর থেকে এই বিষয়ে নিশ্চিত খবর জানতে। থাক না অনিশ্চয়তা নিয়ে, নিশ্চিত হয়ে গেলে যদি দুঃখরা আরো জেঁকে বসে তার হৃদয়ে। আদ্র বাসায় ফিরল প্রায় রাত 11টায়। বাসায় মিথি ব্যথিত কেউ নেই। আদ্র আম্মু, আব্বু, বোন আর এক আত্মীয়ের বাসায় গিয়েছে। আজ 2 দিন হলো। আদ্রর মাথায় হিসেব কষে। বাবা মা ফেরার আগেই মিথিকে নিয়ে গিয়ে আবাসন করাবে। রিস্ক নিতে চায় না সে বাচ্চাটা নিয়ে। আদ্র বাসায় ফিরেই ফ্রেশ হলো। চোখে পড়ল মুখ চোখ ফুলে যাওয়া মিথির দিকে। ঠোঁটের এক কোণে কাটা দাগ, গালে 5 আঙ্গুলের দাগগুলোও স্পষ্ট। কান্না করার ফলে বোধহয় চোখগুলোও ফুলে উঠেছে। আদ্র তীক্ষ্ণ চাহনিতে তাকায়। খাবার খেতে নিয়ে শক্ত গলায় বলল, তুই কনসিভ করেছিস? আর এই খবরটা যেন ভুলেও আব্বু আম্মুর কানে না পৌঁছায় মিথি, ভুলেও যেন না, মনে থাকবে যেন। কথাটা মিথিকে শাসাতে বললেও মিথি যেন কথাটা শুনে নতুন কিছু খুঁজে পেল। সন্ধ্যা থেকেই সে ভেবে গিয়েছে কিভাবে বাঁচবে সে, কিভাবে তার সদ্য মাতৃত্বের অনুভূতি দেওয়া বাচ্চাটাকে বাঁচাবে। কিন্তু এতক্ষণে মনে হলো আদ্রর আম্মু অর্থাৎ তার ফুপি এই খবরটা পেয়ে আদ্রর মতো অখুশি হবে না। তাকে নিশ্চয়ই সাহায্য করবে এই বিষয়ে ফুপি। সে তো তার কাছ থেকেই সাহায্য নিতে পারে। এমনটা ভেবেই রাতে আদ্র ঘুমিয়ে যাওয়ার পরই ভয়ে ভয়ে সে আদ্রর ফোনটা নিল। কাঁপা কাঁপা হাতে ফুপুর নাম্বারটা খুঁজে নিয়ে কল লাগালো। অথচ কেউ তুললো না এত রাতে। মিথি আবারও কল দিল।
ঘুম ঘুম স্বরে কেউ ওপাশ থেকে কথা বলতেই মিথি কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, "ও ফুপি।" বাকিটা বলতে পারলো না মিথি। তার আগেই পুরুষালী অবয়ব এসে দাঁড়িয়েছে তারই পেছনে। মিথি হতবিহ্বল দৃষ্টিতে পেছনে ঘুরে চাইতে চাইতেই ফোনটা তার হাত থেকে ফ্লোরে পড়ে গেল। অ্যাবর্শন করাবি না তুই মিথি? আমারই বউ হয়ে আমারই ঘরে থেকে আমার অবাধ্য হয়ে তুই বাচ্চাটা রাখতে চাইছিস? এত সাহস তোর? এই কারণেই আম্মুকে কল দিয়েছিস? আমার সাথে বেইমানি করছিস জানোয়ার? বলতে বলতেই মিথির চোয়াল চেপে ধরল আদ্র। ব্যথা জায়গায় আবারও ব্যথা দিয়ে নিজের শক্তপোক্ত হাতের অস্তিত্ব বোঝালো। মিথি কেঁদে ওঠে, ব্যথায় কষ্টে ভয়ে সে কেঁদে উঠল অসহায়ের মতো। এই যে ফুপিকে কল করতে নিল, নিজের গর্ভে বাড়তে থাকা ভ্রূণটাকে বাঁচানোর চেষ্টা করতে নিল। এটা আদ্র জেনে ফেলার পর তাকে আস্ত রাখবে, নাকি তার গর্ভে বাড়তে থাকা ভ্রূণটাকে? মিথি কেঁদে ওঠে, অসহায়ের মতো করে বলতে লাগলো, না আদ্র ভাই, ভুল বুঝছেন আপনি আদ্র। আমি এই জন্য কল করিনি ফুপিকে, বিশ্বাস করুন। আমি এই জন্য কল করিনি আদ্র, বিশ্বাস করুন। চোয়াল চেপে রাখায় কথাগুলো স্পষ্ট শোনালো না। একটু স্পষ্ট শোনালো, তবুও আদ্র বুঝলো, কিন্তু বিশ্বাস করলো না। একটা কথাও সে বিশ্বাস করে না। দাঁতে দাঁত চেপে রক্ত লাল চোখগুলো নিয়ে তাকিয়ে শুধালো, তুই বলেছিলি না অ্যাবর্শন করাবি না? তুই বলেছিলি না তুই বাচ্চাটা রাখবি? বলেছিলি তো, কি হলো বল, বলেছিলি কিনা? মিথি কাঁদে, কাঁদতে কাঁদতেই বলল, বলেছিলাম। আদ্র বিদঘুটে একটা হাসি হাসে। একটা ছোট্ট ভ্রূণ, যার কিনা এখনো কোনো স্বয়ংক্রিয়তা নেই, তার জন্য মিথি নিজের প্রাণের মায়াও করছে না। মিথি কি জানে না আদ্রর মাথায় কি পরিমাণে রাগ চাপে? রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে মিথিকে মেরে ফেলাও খুব একটা অসম্ভব নয়। আদ্র তাচ্ছিল্যের হাসি হেসে মিথির চোয়াল ছাড়ে, অতঃপর শুধালো, বাচ্চাটার বাবা হয়ে আমার যেখানে কোনো মায়া হচ্ছে না, সেখানে তোর এত মায়া কিসের? কেন জীবনের মায়া হচ্ছে না তোর? মিথি তাচ্ছিল্য নিয়ে হাসলো, শুধালো, কারণ আমি মা। তাচ্ছিল্যের হাসিটা আদ্রর পছন্দ হলো না। গা জ্বলে উঠে যেন, শরীর রাগে বয়ে যাচ্ছে। দাঁতে দাঁত চেপে বলল, অ্যাবর্শন তোকে করাতেই হবে মিথি। ওই বাচ্চাটা আমি রাখবো না। শুধু এই বাচ্চা কেন, তোর গর্ভে আমার কোনো সন্তানেরই জন্ম হবে না মিথি। তোকে আমি আর আমার সন্তানের মা কোনো দিনও হতে দেব না। মিথি স্থির চাহনিতে তাকায়, তার সন্তানের মা হতে দিবে না, এটাই কারণ? আশ্চর্য। এই যে আমার সন্তান বলছে, এতটুকুতেও কি তার মায়া হচ্ছে না আদ্রর? একটু নিজ নিজ লাগছে না, আপন লাগছে না? আদ্র পিচাস, আদ্র নিষ্ঠুর। মিথি শুধালো, তাহলে আমার সন্তানের মা হতে দিন আদ্র। আর আপনার বলে কখনো ওকে আপনার কাছে আসতেও দিব না, প্রয়োজন হলে ছেড়ে দিন না ওই নিষ্পাপ অস্তিত্বকে। আদ্র অত সহজ মানুষ হলে তো কথা ছিল না। আদ্র মানল না, বরং বিদঘুটে হেসে উত্তর করলো, সে নিষ্পাপ হলেও তুইও তো নিষ্পাপ নোস নি মিথি। তোর শাস্তিটা হলেও তো তাকে পেতে হবে, এবং পেতে হবে মানে সত্যিই পেতে হবে। এইটুকু বলেই মিথির হাতটা চেপে ধরলো আদ্র। টেনে রুম থেকে বের করে নিতেই মিথি আকুতি মিনতি করে আদ্রের পা জড়িয়ে ধরলো, দ্রুত বলল, বিশ্বাস করুন, আমি ফুপিকে এই কারণে কল করিনি আদ্র ভাই, বিশ্বাস করুন। আদ্র ওভাবে পা জড়িয়ে থাকা অবস্থাতেই পা ঝাড়া মারে। মিথি ছিটকে যায় আরেকটু দূরে, ফলস্বরূপ কপালে আঘাত লাগে, রক্ত বের হয়ে আসে দ্রুতই। অথচ আদ্র গলল না, নিজের মতোই পাশবিক ভাবে বলল, তোর মতো ছোট লোক মেয়েকে বিয়ে করাই আমার উচিত হয়নি। তোর মতো মেয়ের মাথায় কত কুবুদ্ধি ঘোরে তা আমি প্রুভ পেয়ে গেছি, বুঝেছিস? আশ্রয় দিয়েছিলাম, আশ্রিতা হয়ে দিব্যি জীবন কাটাতে পারতি, কিন্তু তোর তো আরো বেশি কিছু প্রয়োজন, তাই না? তাই এই প্ল্যান করেছিস। আমায় বিয়ে করেছেন আপনি আদ্র ভাই, আশ্রিতা নই আমি।
এই বাড়ির বউ আমি। মিথিকে কথাটা বলতে শুনেই ধমকে বলে উঠল, শ্যাট আপ। আমি শুধু মোহকে ভালোবাসি, মাইন্ড ইট। আমার লাইফে শুধু মোহই আছে, তুই না। এতটুকু বলেই আদ্র এক গ্লাস পানি মুহূর্তেই ঢকঢক করে পান করলো। অতঃপর পৈশাচিক হেসে মিথির দিকে এগিয়ে এসে আবারও হাত চেপে ধরলো, বলল, ওঠ, ওঠ, এক্ষুনি উঠবি তুই, এক্ষুনি বের হবি বাসা থেকে। ওঠ বলছি মিথি। মিথি ঘাবড়ালো দ্বিতীয় দফায়, বলল, এত রাতে, এত রাতে আমি কোথায় যাব আদ্র? যেখানে ইচ্ছা হয় ওখানেই যাবি। আমার বাড়িতে থাকতে হলে তোকে আমার কথা অনুযায়ী চলতে হবে, আমার কথায় উঠতে হবে, আমার কথায় বসতে হবে। মিথির কান্না এলো দ্বিগুণ বেগে। সত্যি তো, কোথায় যাবে ও? কিছুই তো চেনে না, জানে না। কি করবে ও? বের করে দিলে? কেউ তো নেই ও বাড়িতে। মিথি ঠোঁট কামড়ে বলার চেষ্টা করলো, আদ্র। আদ্র টেনে উঠাতে চেষ্টা করলো, বলল, স্টপ। অ্যাবর্শন করাবি, নয়তো বাড়ি থেকে বের হয়ে যা। এত রাতে কোথায় যাব আমি আদ্র? আমি আমি তো কিছুই চিনি না। আদ্র হেসে উঠল উল্লাস করে। মিথির এই অসহায় রূপটাই অপেক্ষায় ছিল বোধহয় ও। অতঃপর হেসে শুধালো, থাকতে দিব তোকে? তোর মতো ছোট লোককে থাকতে দিব আমার বাড়িতে? মিথি উত্তর দিল না। আদ্রর ততক্ষণে মিথিকে টেনে তোলে, শক্তপোক্ত হাত দিয়ে মিথির হাতটা চেপে ধরে বলল, চল, অ্যাবর্শন করাবি এখনই। মিথি কাপা কণ্ঠে বলল, কি করছেন? মিথি আটকে কি করে কোনোভাবে বলল, কি? আদ্র ঠোঁট বাঁকিয়ে হাসে, পৈশাচিক আনন্দ নিয়ে বলল, আমার আর তোর যে বেবিটা পৃথিবীতে জন্মাবে বলে তুই উৎফুল্ল হচ্ছিস, তাকে শেষ করব এখনই, আজই। চল। এতটুকু বলেই টেনে হিসড়ে মিথিকে নিয়ে যেতে লাগলো আদ্র। মিথি পারে না ওর শক্তির সাথে, তবুও চেষ্টা করলো আটকানো। ভাঙা গলায় বলল, চেষ্টা করব। আদ্র, 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 আমি যাব না, যাব না আদ্র, প্লিজ শুনুন না আদ্র। আদ্র প্লিজ, আমার কথা শুনুন না আদ্র। এটা আমাদের প্রথম বেবি, আপনার আর আমার প্রথম বাচ্চা আদ্র, আমার প্রথম বাচ্চা আদ্র। আদ্র টেনে হিসড়ে সোজা মিথিকে নিয়ে বাসার বাইরে এলো। দরজা লক করতে করতে হিসিয়ে বলো, জাস্ট শ্যাট আপ। আদ্র, একটা বার শুনুন, একটা বার। কি শুনবো? কি শুনবো আমি? তোকে না চাইতেও বউ করেছি, বিয়ে করেছি, এতটুকুই এনাফ। কিন্তু তুই আমার বাচ্চার মা হবি, এই কথাটা মহু পর্যন্ত গেলে মহু আমায় ছেড়ে দিবে মিথি। আমি মহুকে পাগলের মতো ভালোবাসি। তুই আন্দাজও করতে পারবি না ওকে আমি কতটা ভালোবাসি। মিথি নীরবেই তাকাই এবার। মহুর পরিচয় পেয়ে তার কষ্ট হচ্ছে না, একটুও দুঃখও হচ্ছে না। সে শুরু থেকেই জানে আদ্রর কাছে সে কেবলই ভোগ্য বস্তু, ভালোবাসা না। অথচ কষ্ট হলো এই ভেবে যে আদ্রর ভালোবাসা কতটা সস্তা। ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্য হাসি হেসে সে শুধালো, এতটা ভালোবাসার পর অন্য একজনকে রাতের পর রাত নিজের শরীরে জড়িয়েছেন, ছুঁয়েছেন, আপনার মোহ এসব জানে আদ্র? আদ্র তীক্ষ্ণ চাহনিতে চায়, ভুরু বাঁকিয়ে মিথির দিকে এমন ভাবে তাকায় যেন এক্ষুনি মেরে ফেলবে তাকে। স্টপ। তোকে বিয়ে করেছি, তোর শরীরের ওপর আমার অধিকার ছিল। তুই তুই দেখতে সুন্দর বলেই আমি তোকে রাতের পর রাত নিয়ে কাছে টেনে নিয়েছি, এছাড়া আর কিচ্ছু না। আমি এতটাও নির্বোধ বা পৌরুষহীন নই যে মেয়ে পাশে নিয়ে শুয়ে স্থির ঘুমিয়ে থাকবো। মিথি শুনল, বিড়বিড় করে আওলালো, কাপুরুষ। আদ্র শুনল না স্পষ্ট, তবুও বোধ হয় বুঝলো। মিথির চুলগুলো হাতের মুঠোয় নিয়ে টেনে ধরল, রাগের সহিত বলল, কি বললি? কি বললি তুই? মিথি এবারে ব্যথায় প্রতিক্রিয়া দেখালো না, উল্টে বলল, ছাড়ুন, চুলগুলো ছাড়ুন আদ্র। আমার একটা প্রশ্নের উত্তর দিন। আমার বাচ্চাটাকে মেরে ফেলতে এত উঠে পড়ে লেগেছেন কি শুধু মোহর জন্যই? শুধু প্রেমিকার জন্য? তোকে বলতে রাজি নই আমি। ভীত মিথি আজ বোধহয় সাহস হলো।
আবারও বলল, ওই অবৈধ নয় আদ্র ভাই, ও বৈধ। ওর বাঁচার অধিকার আছে, ওরও দুনিয়ার আলো দেখার অধিকার আছে আদ্র। আদ্র এবারে স্রেফ মিথির গলাটা চেপে ধরল, শক্তপোক্ত হাত দ্বারা গলা চেপে রেখে বলল, আমি চাইলে ওর সঙ্গে সঙ্গে তোকেও মেরে ফেলতে পারি মিথি, তুই ভালোভাবেই জানিস এটা অসম্ভব নয়। এবার বল, মেরে ফেলবো? মেরে ফেলবো তোকে? মিথি তাকিয়ে থাকে, ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। কোনো রকমে উত্তর করলো, এই জীবনটাও যে আমার খুব একটা চাওয়ার, আর আপনাকে কে বলবে আদ্র? মেরে ফেলুন। তোকে মারা যাবে না, শুধু আম্মুর জন্য, নয়তো বিয়ের রাতেই তুই শেষ হয়ে যেতি মিতি। এতটুকু বলেই গলাটা ছাড়লো আদ্র। পুনরায় হাত টেনে সিঁড়ি বেয়ে নিচে নামালো মিথিকে, জোর করে গাড়িতে তুললো। অতঃপর গাড়ি চালাতে নিয়ে বলল, এই কাহিনীর সমাপ্তি আজই হবে মিথি। আমিও দেখব তুই কিভাবে ওই সন্তান তোর গর্ভে রাখিস। মিথি, তুই রেডি তো অ্যাবর্শন করাতে? তোর অনাগত সন্তানের অস্তিত্ব নিঃশেষ করার অনুভূতি কেমন হবে মিথি? কষ্ট হবে তোর? আদ্রর বিশ্রীর ভঙ্গিতে বলা কথাটা মিথির মাথাটা ঝিমঝিম করে ওঠে যেন, অথচ সন্তানটা আদ্ররও। মিথির ভেতর বেড়ে ওঠা অংশটা তার নিজের আদ্রর। আদ্র কতটা নিষ্ঠুর, কতটা কাপুরুষ মিথির শোনে। শরীরটা ক্লান্ত লাগছে তার, এমন বোধ হচ্ছে যেন তার শরীর সে সামলাতেই পারবে না, কাঁপছে বোধ হয় দুর্বলতায়। মিথি গাড়ির জানালা দিয়ে চেয়ে দেখল ব্যস্ত শহরের ব্যস্ত দৃশ্য। আদ্র খুবই স্পিডে ড্রাইভ করছে, স্বাভাবিকের তুলনায় দ্রুত গতিতে। মিথি চাইল মুখে বিদঘুটে হাসি নিয়ে ড্রাইভ করতে থাকা আদ্রের দেখে উত্তর করলো ছোট্ট শ্বাস ফেলে, আদ্র, একটা ছোট্ট ভ্রূণকে এত ভয় আপনার? কিসের এত রাগ তার প্রতি? কিসের এত তাড়া ওকে শেষ করার? কিসের এত ভয় আদ্র? আদ্র পাশ ফিরে চাইল দ্রুতই। চাহনি ক্ষিপ্ত, এতটাই তীক্ষ্ণ যে মিথিকে সে মেরে ফেলবে এমন ভঙ্গি। রাগে হাঁসফাঁস করতে করতে সে দ্রুতই গাড়িটা ব্রেক কষলো। এতটাই আকস্মিক এই ঘটনাটা ঘটলো যে মিথির তাল সামলাতে পারলো না। মাথাটা ঝুঁকে গেল সামনের দিকে। কপালের কাছটাই আবারও আঘাত লাগলো গাড়ির সাথে। আদ্র শাসালো, এক হাতে মিথির চোয়ালটা চেপে ধরে আরেক হাতের আঙ্গুল উঁচিয়ে শাসানোর ন্যায় শুধালো, তোকে ইচ্ছে করছে আমার কি জানিস মিথি? লাথি মেরে গাড়ি থেকে বের করে দিতে। তোকে আমি স্রেফ মেরে ফেলতে ইচ্ছে হচ্ছে আমার মিথি। ওইটুকুন ভ্রূণকে আমি ভয় পাবো? আমি আমি আদ্র মিথি, চৌধুরী বাড়ির একমাত্র ছেলে আদ্র, যে কাউকেই ভয় পায় না। কতটা গর্ব করে বলছে আদ্র নিজের পরিচয়টা, কতটা দম্ভ। মিথি এই দম্ভটা দেখলে স্থির চোখে। একজন সুদর্শন পুরুষ মানুষ আদ্র, দেখতে ভীষণই সুদর্শন, অথচ তার স্ত্রী প্রেগনেন্ট হওয়াতে সে মেনে নিতে পারছে না। তার নিজের সন্তান পৃথিবীতে জন্মাক সে চাইছে না। তার নিজেরই বাচ্চাকে সে দুনিয়ায় আসার আগেই আবর্ষণ করিয়ে মেরে ফেলতে চাইছে। তার নিজের স্ত্রীর সন্তান সম্ভবা জেনেও সে স্ত্রীর গায়ে হাত তুলেছে। এই মাঝরাত্রিতে গাড়ি থেকে লাথি মেরে বের করে দেওয়ার কথাও বলছে। এমন ভদ্র পুরুষের দম্ভ করা মানায়? লজ্জা হয় না একবারও? একবারও ঘৃণা হয় না নিজের প্রতি? মিথির তো হচ্ছে। এমন কাপুরুষের দিকে মিথির তাকাতেও ইচ্ছে হলো না, ঘৃণা হলো, কেবলই ঘৃণা। ঘৃণা তার ভেতর থেকে বমি উগড়ে আসবে যেন। আদ্রর শক্তপোক্ত শরীরের শক্তির সাথে মিথির পারার কথাও নয়। তার উপরে এখন ক্লান্ত সে, দুর্বলতায় শরীর এলিয়ে আসছে কেমন, চোয়াল চেপে ধরায় ব্যথা হচ্ছে, অথচ প্রতিক্রিয়া দেখালো না ও। ওভাবেই তাচ্ছিল্যের সঙ্গে বলল, আমি জানি না জন্মের আগে ফুপাও আপনাকে আবর্ষণ করিয়ে দুনিয়া থেকে আপনার অস্তিত্ব মুছে ফেলার কথা বলেছিল কিনা আদ্র, তবে দুনিয়ায় এনেও খুব একটা মহান কাজ করেননি তারা। আপনি আপনি একটা অমানুষ আদ্র। আপনার নিজের পরিচয় নিয়ে এতটা গর্ব করা মানায় না।
আদ্র খেপে গেল। এবারে চোয়ালটা এতটাই শক্ত করে চেপে ধরলো যেন ভেঙে গুড়িয়ে যাবে মুখ। ব্যথায় কুকড়ে ওঠে মেয়েটি। আদ্র রাগে হিস হিস করে শুধালো, কি বললি? তোর সাহস খুব বেড়েছে তাই না মিথি? অনেক বেশি। তুই জানিস আমি তোর কি পরিণতি করতে পারি? মিথির এইটুকু মুখ ছাড়লো। মিথি তখন জোরে জোরে শ্বাস ফেলে কেবলই বলল, শ্বাস নিয়ে শুধালো, মেরে ফেলবেন তো? আপনার মতো জানোয়ার পাশে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো আদ্র। আদ্র চোখ রাঙালো, রক্ত লাল চক্ষু নিয়ে চাইল মিথির দিকে। এই মেয়েটাকে সে মারতে পারবে না, নয়তো কত আগেই মেরে ফেলতো সে এই মেয়েকে। নানার বংশের একমাত্র মেয়ে, তার আম্মুর আদরের মেয়ে, তাই তো এই মেয়েকে মারার সাহস হয় না তার, নয়তো সে সত্যি এই মেয়েকে এই মুহূর্তে মেরে দিত। আদ্র রক্ত লালাভ চক্ষু নিয়ে তাকিয়ে হিস হিস করে বলে, মিথি, ওয়ার্ন করছি, বারবার ওয়ার্ন করছি তোকে। আমি রাগের বশে মেরে ফেলতেও দুবার ভাববো না। নিষেধ করলো কে? প্লিজ মারুন। আগে তো ভয়ে ভীতু হয়ে থাকতি, ভাবখানা এমন, ভাজা মাছ উল্টে খেতে পারিস না, এখন প্রাণের ভয়ে ভয়ও হচ্ছে না তোর? মিথি হাসলো, বলল, একটা ছোট্ট প্রাণ যেখানে আমার মাঝে অনিশ্চয়তা নিয়ে বেড়ে উঠছে, সেখানে নিজের প্রাণের মায়ার গুরুত্বটুকু দেই কি করে? জানেন তো আদ্র ভাই, মা 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 অনুভূতিটা মেয়েদের খুবই প্রিয় হয়, খুব। আদ্র এই পর্যায়ে গাড়িতে ঘুষি বসালো অতিরিক্ত রাগে, শুধালো, লেম কথাবার্তা। তোর এই ট্রিপিক্যাল মেয়েদের মতো মা মা অনুভূতি নিয়ে পড়ে থাকাটাকে আমি সহ্য করতে পারছি না মিথি। না তোকে সহ্য করতে পারছি, আর না তো ওই বাচ্চাটাকে সহ্য করতে পারছি। তাহলে আমায় ছেড়ে দিন, আমি সত্যি আপনার সন্তানকে জন্ম দিব না। আমার আর আমার সন্তানকে জন্ম দিব, সে একান্তই আমার হবে আদ্র। এতটুকু বলেই শেষ চেষ্টা স্বরূপ যখন গাড়ির দরজা খোলার চেষ্টা করলো, লাভ হলো না, খুললো না। আদ্র তা দেখে হেসেই শুধালো, লকড। পারবি না তুই মিথি? এতটা বোকা আমি নই যে তোকে এত সহজেই ছেড়ে দিব মিথি। তুই জানিসও না তোর জীবনটা কতটা দুর্ভোগে কাটবে। কিসের এত রাগ আদ্র? যেতে দিন না। আদ্র ক্ষিপ্ত, জেদি রাগী গর্জন করে উঠে সিংহের ন্যায় এবং হঠাৎই বলে উঠল, তুই চালাকি করে কনসিভ করেছিস, এটাই রাগ। তুই বেবি নিয়েছিস, এটাই রাগ। তুই আমার সন্তানের গর্ভে ধরেছিস, আমার সামনে বসেই আছিস, এটাই আমার রাগ। সবটা স্বাভাবিক ছিল, আমি গুছিয়ে আনছিলাম সবটা। তুই এর মধ্যেই সব এলোমেলো করে দিয়েছিস মিথি। অনেক বড় ক্ষতি করতে যাচ্ছিলি তুই আমার, এটাই রাগ। এতটুকু বলেই গাড়ি পুনরায় ড্রাইভ করলো আদ্র। মিথি শুধু চেয়ে থাকছে, কি বড় ক্ষতি করতে যাচ্ছিল, কি এলোমেলো হয়ে করেছে সে, কি বা গুছিয়ে আনছিল। আদ্র শেষবারে গাড়ি চালিয়ে থামলো একটা হসপিটালের সামনে। বড় বড় অক্ষরের ওপরে নাম লেখা আছে, হসপিটাল। পরপরই ভয়ে চেপে ধরলো হৃদয়ে। সে কি হেরে গেল? সত্যি হেরে যাবে? বাচ্চাটাকে সে মুছে ফেলতে দিবে? আদ্র মুছে ফেলবে এইটুকুন প্রাণটাকে? মিথি তাকালো আদ্রর দিকে, ঘৃণায় চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। একজন বাবা কি করে পারে এমনটা করতে? এতটা পিচ্চাস কি করে হতে পারে? আদ্রর মাঝে একটুও মায়া দয়া অবশিষ্ট নেই? মিথি দ্রুত বলল, ছোট্ট শ্বাস ফেলে, আবর্ষণ আমি করাবো না আদ্র, শেষবার বলছি, যেতে দিন, যেতে দিন আমায়। তোকে বিশ্বাস করছি না আপাতত মিথি। কি গ্যারান্টি আছে যে তুই আম্মু আব্বুকে কিছুই বলবি না? আদ্র মানবে না জেনেও মিথি তবুও বলল, গ্যারান্টি এটাই, আমি আমার ভেতরের বেড়ে ওঠা প্রাণটাকে ভালোবাসতে শুরু করেছি। তাকে আজীবন বাঁচিয়ে রাখতে হলেও আমি কাউকে কিচ্ছু বলবো না আদ্র। আমি জানি আপনি কতটা নির্দয়, কিন্তু কি করতে পারেন তাও জানি। বিশ্বাস ও করুণা হয় আমার।
আদ্র বিশ্বাস করলো না। অনেকটা জোর জবরদস্তি করে গাড়ি পার্কিং এরিয়ায় রেখে মিথিকে নিয়ে প্রবেশ করলো হসপিটালে। অতঃপর নির্দিষ্ট দিকে পা বাড়িয়ে নিজেরই পরিচিত ফ্রেন্ড ডক্টর ফার্জিনের কাছে গেল। মিথিকে অনেকটা শক্তি দিয়ে হাত চেপে ধরে রেখে ফার্জিনকে সর্বপ্রথম শুধালো, শি ইজ প্রেগনেন্ট ফার্জি। ফার্জিন বাকিটুকু শোনার আগেই মিথিকে নিয়ে দ্রুত বলল, এই অবস্থা কেন ওর? চোখ মুখে এত আঘাত কেন আদ্র? আদ্র ফার্জিনের ওপরে রাগলো, রুষ্ট গলায় বলল, তোকে তো এসব দেখতে বলিনি, যা করতে বলেছি তাই কর, ওর দিকে নজর না দিয়ে তাই কর। রুডলি বিহেভ করছিস আদ্র? তুই কি ওকে মেরেছিস আদ্র? উত্তর দে। আদ্র ক্ষিপ্ত ভঙ্গিতে বলল, তুই ডক্টরের মতোই কাজ কর, এর বেশি না, ওকে? ফার্জিন রাগে নাক ফুলালো বোধ হয়। আদ্র ওর কলেজ লাইফের বন্ধু হতে পারে, কিন্তু ওর সাথে এভাবে কথা বলার রাইট ওর নিশ্চয় নেই। এইটুকু মনে মনে রাগ পুষলেই ও মিথিকে নিয়ে গেল, আল্ট্রাসোনোগ্রাফি করালো। মিথির ততক্ষণে চিন্তায় ভয়ে অস্থিরতায় শরীর কাঁপছিল, চোখে ঝাপসা ঠেকলো। তবুও বারবার ও ডক্টর ফার্জিনকে কেবলই একটাই কথা বলল, আমি অ্যাবর্শন করাবো না ডক্টর, প্লিজ, আমি অ্যাবর্শন করাবো না। এতটাই ভয় পেয়ে চেপে ধরেছিল যে আল্ট্রাসোনোগ্রাফিকেও মিথি অ্যাবর্শন ধরে নিয়েছিল বোধ হয়। অস্থিরতা দেখাচ্ছিল, অবাধ্য হচ্ছিল। এক পর্যায়ে ফার্জিন ধমকালো। এর অনেকটা সময় পর ফার্জিন আদ্রের কাছে এলো, একটা রিপোর্ট দেখিয়ে বলল, সে 7 সপ্তাহের প্রেগনেন্ট আদ্র, তাই তার সাথে এমন অমানুষের মতো বিহেভিয়ার করেছিস। নেশা করেছিলি রাতে? এমনটা কি করে করতে পারলি তুই? ওই জানোয়ারটা বলেছে আমি ওর সাথে কি কি করেছি। ও বলেছে তাই না? ওর সাহস এতটা? ও বলেনি? আমি বুঝতে পেরেছি, তোকে দেখেছি কলেজ লাইফে, তুই কতটা উগ্র ছিলি। আদ্র ফার্জিনের দিকে অসন্তুষ্ট চোখে চাইল, বড্ড ভাব মাখিয়ে ফার্জিনকে শুধালো, আই ডোন্ট ওয়ান্ট টু কিপ দ্য বেবি ফার্জিন। আবর্ষণ করানোর জন্যই নিয়ে এসেছি তোর কাছে। ফোনে বলেছিলাম না তোকে আমার হাতে সময় নেই, দ্রুত আবর্ষণ করাতে হবে। ফার্জিন ভুরু কুঁচকালো। এই অবস্থায় ওর শরীর দুর্বল অনেক আদ্র। আদ্র ভুরু কুঁচকে বলল, তো সমস্যা কি? এখনই আবর্ষণ করাবি? আমাকে বাড়ি ফিরতে হবে আবার ওকে নিয়ে। ফার্স্ট ফার্জিন, ওই বাচ্চাটা আমি চাই না। ফার্জিন চেয়ে রইল কিভাবে যেন। একটা পুরুষের মধ্যে কতটুকু মনুষ্যত্বের অভাব ঘটলে এমনটা বলতে পারে? কতটা পুরুষ আর কাপুরুষ আদ্র, বলো সিরিয়াসলি? আদ্র রাগী ভঙ্গিতে বলল, স্টপ, জ্ঞান দিবি না ফার্জিন, তোর জ্ঞান শুনতে আমি বসে নেই এখানে। জাস্ট অ্যাবর্শন করাতে এসেছি, তুই করাবি কিনা বল, নয়তো আমি নিজেই অন্য কোথাও নিয়ে করাবো। এতটুকু বলেই আদ্র মিথিকে নিয়ে গেল হুড়মুড় করে, হাতে তখনও রিপোর্টটা। মিথির মুখে ক্লান্তি, ভয় যা দেখে আদ্র শান্তি পেল। আর অদ্ভুত এক পৈশাচিক আনন্দ হচ্ছে তার। আদ্র খুব উল্লাস করে আল্ট্রাসোনোগ্রাফির পাতাটা দেখলো, তার নিজের সন্তানের অস্তিত্ব, অথচ আদ্রর চোখে মুখে পৈশাচিক হাসি। একটু পর সে এই অস্থিরতা চিরতরে মুছে দেবে, একটু পরই সব শেষ, এমনটা ভেবেই পৈশাচিক হাসি হেসে মিথির দিকে চাইল, ব্যঙ্গ স্বরে বলল, বলেছিলাম না তোর গর্ভের বাচ্চাটা রাখবি তুই? আমার সন্তান জন্ম দেওয়ার বহু শখ না তোর মিথি? খুব তো বলেছিলি অ্যাবর্শন করাবি না, ফাইনালি কি হলো মিথি? তোকে হসপিটালে আসতেই হলো। তো মিথি সোনা, হেরে গেলি তুই? সো স্যাড। তোর তো আমার বাচ্চার মা হওয়ার হলো না রে মিথি। মিথির চোখ ভিজে আসে, শরীর ক্লান্ত ও থাকায় শরীর ব্যথায় টনটন করে, চোখ জোড়াও নিভু নিভু,
জুড়ে আসছে যেন। তবুও আদ্রর দিকে চেয়ে হুট করেই হাসলো সে। আদ্র সুদর্শন, সুন্দর, দেখতেই কি সুন্দর। হাসলো সে। আদ্র, অথচ একটা পুরুষ সুন্দর হলেই যে মানুষটা আসলেই সুন্দর হয় এমন ধারণাটা মিথ্যা। মিথ্যা তা প্রমাণ পাচ্ছে বিয়ের রাত থেকে। এই যে মিথির সন্তান সম্ভবা নারী এবং তার স্বামী এই বাচ্চাটা চাই না, আবাসন করাতে জোর জবরদস্তি করে এর মাঝেই হাসপাতালে নিয়ে এসেছে। গর্ভ করে নিজের সন্তান শেষ করার খবর দিচ্ছে। এতটুকু ভেবেই মিথি তাচ্ছিল্য হাসলো। বিধাতা তার ভাগ্যটা এমন ভাবে না সাজালেও তো পারতো। কেন এমন করলো বিধাতা? কেন তার ভাগ্যে এই কাপুরুষটাই জুটলো? মিথি ঠোঁট এলিয়ে বলল, নিজেরই অংশ, নিজেরই সন্তানকে নিয়ে আপনার এত ষড়যন্ত্র আদ্র। একটা ভ্রূণের অস্তিত্ব মুছতে আপনি উঠে পড়ে উন্মাদ হয়েছেন এমন। আবর্ষণ নামক পৈশাচিক শব্দটা 7 সপ্তাহের ছোট্ট একটা প্রাণ আমার উপরে চাপিয়ে দিচ্ছেন। দোয়া করি কখনো শুধুমাত্র এর জন্য আপনাকে আফসোস না করতে হয় আদ্র। আফসোস করার প্রশ্নই ওঠে না আমার। অতিরিক্ত দুর্বলতায় আর ক্লান্তিতে মিথি জ্ঞান হারিয়েছে। অতঃপর যখন জ্ঞান ফিরল তখন অজানা ভয়ে, আতঙ্কে ও কেঁদে উঠল। সর্বপ্রথম নিজের পেটের ওপরে হাত রেখে হাউমাউ করে কেঁদে উঠল। ওরা মেরে ফেলেছে, আমার বাচ্চাটাকে মেরে ফেলেছে। আমার প্রথম অনুভূতি, একটা মেয়ের মা হওয়ার স্বপ্ন, মা অনুভূতি, প্রথম সন্তানকে নিজের স্বামী যেখানে শেষ করতে উঠে পড়ে লেগেছে, সেখানে মিথি কি করে বিশ্বাস করবে ওর জ্ঞান হারানোর ওই সময়টুকু আদ্র কাজে লাগায়নি? ওই সময়টুকুতে যে তার সন্তানকে নিঃশেষ করবে না এতটাও ভদ্র মানুষ তো আদ্র নয়, মোটেও নয়। মিথি কাঁদে, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে যায় মেয়েটার। ডক্টর ফার্জিন একাধারে শুধু বুঝিয়েই চলেছে যে কিচ্ছু হয়নি, তার সন্তান ঠিক আছে। ফার্জিন কিছুই করেনি মেয়েটার, কিছুই না, ওর সন্তান নিরাপদে আছে। এতটুকুও মিথি বিশ্বাস করতে চাইল না যেন। বারবার কান্নার দরুন হেঁচকি তুলছিল। ঠিক সেই সময় মিথির সামনে এসে বসলো তারই ফুপি, আদ্রর মা। মিথির দিকে অনেকটা রাগ আর চাহনি নিয়েই চাইলো ও। গম্ভীর দৃঢ় গলায় শুধালো, অ্যাবর্শন করাতে এসেছিস মিথি? একটা বাচ্চা তুই সামলাতে পারবি না? নিজে মা হয়ে নিজেই এসেছিস অ্যাবর্শন করাতে? লজ্জা হচ্ছে না তোর? মিথি এতটা সময় পর কান্না থামালো, তবুও হেঁচকি থামছে না মেয়েটার। কান্না চেপে সে ফুপির দিকে চাইলো বিস্ময় নিয়ে। ফুপি কি করে জানলো বিষয়টা? কি করেই বা জেনেছে এখানে অ্যাবর্শন করাতে এসেছে? কে বলেছে? মিথির মাথায় এতগুলো প্রশ্ন ঘুরতেই থাকে। পুনরায় কেঁদে উঠল ও। ঠোঁট কামড়ে সে কান্না আটকানোর চেষ্টা চালাতেই আদ্রর মা আবারও বলল, আদ্র কোথায়? ওকে না বলে তুই এসেছিস এখানে? এতবার কল করছি, কল তুলছে না কেন ও? আর তুই তুই কি করে পারলি এইসব ভাবনা চিন্তা করতে মিথি? কবে থেকে তুই এতটা চালাক হলি যে নিজে নিজে নিজের সন্তানকে শেষ করতে হসপিটালে চলে এলি? মূলত আদ্রর মা বাবা এত রাতে হসপিটালে এসেছিল আদ্রর দাদিকে নিয়ে। শ্বাসকষ্ট উঠে অবস্থা গুরুতর ঠেকছিল বলেই আনা হয়েছিল। অথচ আসার পর এখানে কিভাবে যেন ও দেখে ফেললেন মিথিকে। তখন মিথি জ্ঞান নেই। নার্সকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারলেন আবাসন করাতে এসেছে। শুধু মিথিকেই দেখেছিলেন উনি, আদ্রকে নয়, যার ফলস্বরূপ দোষটা একতরফা ভাবে মিথিকেই দিয়ে যাচ্ছেন। মিথি ছোট্ট শ্বাস ফেলে, দম আটকে আসে যেন। মিথি কি বলে দিবে যে ওনার নিজের ছেলেই চায় না তার গর্ভের বাচ্চাটা বেড়ে উঠুক? মিথি কি বলে দিবে তার ছেলেটা কি পরিমাণে অমানুষ? মিথি তাকিয়ে থাকার মাঝেই আদ্রর মা আবারও বলল, কথা বলছিস না কেন মিথি? তোকে ছেলের বউ করে এনেছি আমি, মেয়ের মতো ভালোবেসেছি, কিন্তু তাই বলে তুই যাই করবি তাই মেনে নিব না আমি? বল, কেন করেছিস এমনটা?
মিথি ছোট্ট করে শ্বাস ফেলে উত্তর দেওয়ার জন্য। যেই মুখ খুলবে অমনি ফোনটা বাজলো। কে কল করলো বোঝা গেল না, তবে আদ্রর মা কলটা তুলে রাগী স্বরে বলে উঠলেন, কোথায় তুমি? কতবার কল দিয়েছি আদ্র। মিথি কোথায়? কি করেছো ওর সাথে? ও হসপিটালে কেন? আদ্র একদম ভদ্র ভোলা ভালা, কিছুই জানে না এমন একটা ভঙ্গি করে উত্তর করলো ওপাশ থেকে, কোন হসপিটালে? উনি কোন হসপিটালের নাম বললেন যেন। অতঃপর আবারও জিজ্ঞেস করলেন, এবার বলো কি করেছ? কি করব? কিছুই করিনি তো আম্মু। তাছাড়া ও কোথায় কিভাবে জানবো কি করে আমি আম্মু, বলো? তুমি ছাড়া কে জানবে? বাড়িতে তুমি ছাড়া তো আর কেউ থাকার কথা নয়। বলো কি করেছে ওর সাথে? ওর চোখে মুখের অবস্থা এমন কেন? আদ্র আবারও কিছু জানে না এমন ভঙ্গি করে বলল, আমি তো জানি না। আমি মোহুর কাছে আম্মু। মোহুর কাছে? তুমি আবার মোহুর কাছে গিয়েছো আদ্র? সময় দিচ্ছি তোমায়, জাস্ট 10 মিনিট। 10 মিনিটের মধ্যে তুমি হসপিটালে এসে পৌঁছাবে। এতটুকু বলেই কল রাখলো আদ্রর মা। মিথির চোখে মুখে তাকিয়ে স্পষ্টই দেখলো আঘাতগুলো। বিশ্রী দেখাচ্ছে আঘাতগুলো, ঠোঁটের কোনায়, কপালের কোনায়, এমনকি গালগুলোর কালচে হয়ে গেছে শুধালো, চোখ মুখের এই হাল কেন তোর? কি হয়েছে বল আমাকে। মিথি তাকায়। একদিকে যেমন সাহস হয় বলে ফেলতে, তেমনি অন্যদিকে ভয় হয় আদ্রর। বলবে ফুপিকে? বলে দিবে সব? এইসব ভাবতে ভাবতেই মিথি হুট করেই উত্তর দিল, ফুপি, আমি পড়ে গিয়েছিলাম ফুপি। মিথির এর আগেও আদ্রর হাতে মার খেয়েছে এবং জিজ্ঞাসা করলে এমন ভাবেই অজুহাত দিত। মিথি আজও অজুহাত দিল অজানা ভয়ে। বার কয়েক শ্বাস ফেলে আবারও বলল, আমি আবাসন করতে চাই না ফুপি, বিশ্বাস করো। এখানে আমি মোটেও আবাসন করাতে আসিনি। আদ্রর মা শুনল মিথির দিকটা চেয়ে, এরপর আর কোনো প্রশ্ন করলো না উনি। তবে নার্সকে বলেন কাটা জায়গাগুলো পরিষ্কার করে ঔষধ লাগিয়ে দিতে। তারপর একটা সময় পর আদ্র এলো। আদ্র হসপিটালেই ছিল, নিজের আম্মুকে মিথির পাশে তখনই দেখেই পালিয়েছিল এক প্রকার, যাতে করে মায়ের চোখে না পড়তে হয়। অতঃপর এতটা সময় ঘাপটি মেরেই ছিল হসপিটালে। মা কল করে বলাতেই সে এসে এখানে ভাবখানা এমন করে যে সে এসেই শুধালো, আম্মু তোমরা এখানে? তুমি সত্যিই জানো না কিছু আদ্র? না তো, কি হয়েছে আম্মু? মিথি মা হতে চলেছে, তুমি জানতে না? ও এত রাতে হসপিটালে কেন আদ্র? তাও আবার অ্যাবর্শনের জন্য? তুমি কিছুই জানো না? যেখানে বাচ্চাটা তোমার আর মিথির। আদ্র মুহূর্তেই মুখ চোখ বিস্ময় ভাব আনলো। মায়ের দিকে চেয়ে মিথ্যা ঢং করে দ্রুত শুধালো, হোয়াট? কি বলছো তুমি আম্মু? আদ্রর মা ছেলের দিকে তাকালো, বলল, তুমি সত্যিই জানো না আদ্র? আদ্র সোজাসুজি উত্তর করলো, না আম্মু, সত্যি আমি জানি না। আদ্রর মা এবার মিথির দিকে তাকালো, বলল, মিথি বাচ্চাটা আদ্ররও, তুই ওকে জানাসনি কেন একবারও? ওর জানার অধিকার ছিল তো, তাই না? মিথি এতটা সময় আদ্রর অভিনয় দেখছিল। কি দারুণ মিথ্যা বলে আদ্র, কি সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে মিথ্যা বলে। কথাগুলো একদমই মিথ্যা বলে বলে মনে হয় না। তাচ্ছিল্য নিয়ে তাকাতেই আদ্রর মায়ের কথার বিপরীতের সঙ্গে সঙ্গেই উত্তর করলো, বাচ্চাটা আমার না আম্মু। মিথির সাথে আমার তেমন কোনো সম্পর্কই গড়ে ওঠেনি যে ও আমার বাচ্চার মা হবে। এটা অন্য কারোর বাচ্চা। তোমার আদরের পুত্রবধূ নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে সম্পর্কে ছিল আম্মু। এজন্যই তো এই মাঝরাত্রিতে আবাসন করাতেও এসেছে ও। দুইজন নার্স একদম সম্মুখেই, এবং ডক্টর ফার্জিনও ছিল পাশের রুমে। এতগুলো বাইরের মানুষ এবং নিজের মায়ের সামনে নির্দ্বিধায় আদ্র নিজের সন্তানকে, নিজের অংশকে অস্বীকার করতে দুবার ভাবলো না। মিথিকে চরিত্রহীন প্রমাণ করতেও দুবার ভাবলো না। মিথি নিজের ভাগ্যের প্রতি উপহাস করলো। কতটা সৌভাগ্য হলে এমন স্বামী পায় জীবনে, কতটা ভাগ্যবান হলে এতটা কাপুরুষ কপালে জোটে। মিথি চাইল আদ্রের দিকে সরাসরি নজর ফেলে শুধালো, আদ্র আমার চরিত্রকে পর্যন্ত ছাড় দিল না?
আপনার এই ষড়যন্ত্র থেকে নিজের সন্তানকে নিজে অস্বীকার করেছেন। এতটাই অমানুষ আপনি আদ্র। আদ্র ক্ষিপ্ত চাহনিতে তাকায়, উত্তর করলো, তোর চরিত্র যদি ভালোই হতো, যদি বাচ্চাটা আমার হয়, তাহলে তুই এত রাতে লুকিয়ে লুকিয়ে হসপিটালে এলি কেন অ্যাবর্শন করাতে? বোকা পেয়েছিস আমায়? আদ্রর গলায় কতটা অবিশ্বাস, আত্মবিশ্বাস। আদ্র কতটা কনফিডেন্স নিয়ে মিথির প্রতি দোষ চাপাচ্ছে, অথচ মেইন কাইলপিটি ও নিজের সন্তানকে নিজেই শেষ করতে হসপিটালে নিয়ে এসেছিল। আদ্র আসলেই মানুষ তো? মনুষ্যত্ব আছে এই পুরুষটার? আদ্র কি জানে একজন নারীর জন্য তার চরিত্র কতটা মূল্যবান? আদ্র জানে নারীর তার চরিত্রের পবিত্রতা কতটা সাবধানতার সহিত রক্ষা করে চলে? জানে না।